তাহলে শুরু করি। প্রথম দিকে আসি আমরা যে রাসায়নিক সমীকরণ। আসলে রাসায়নিক সমীকরণ কোনটা? তাহলে আমরা কাকে বলবো রাসায়নিক সমীকরণ? রাসায়নিক সমীকরণ আমরা তাকে বলবো যখন কোনো বিক্রিয়ক এবং উৎপাদ উৎপন্ন হয়। মানে একটা সমীকরণ দিছি, মনে করি এই সাইডে কিছু আছে সমান সমান দিয়ে আমরা এই সাইডে কিছু দিছি, তাহলে এই পার্টটাকে কি বলা হয়? বিক্রিয়ক। আর এই সাইডেরটা কি বলা হয়? উৎপাদ বা উৎপাদক। ঠিক আছে, এখন হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়কে কিছু থাকতেছে, উৎপাদকে কিছু থাকতেছে, এগুলাকে যে আমরা এখানে সমান চিহ্ন দিছি, চাইলে আমরা এখানে কি দিতে পারতাম? এখানে আমরা তীর চিহ্ন দিতে পারতাম, পারতাম না? আবার অনেক সময় আমরা এই ড্যাশ চিহ্ন দিই, যাকে বলেন ড্যাশ। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে, তাহলে আমরা কি বলবো? কোনো রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার বিক্রিয়ক এবং উৎপাদক অংশসমূহকে বিভিন্ন প্রতীক চিহ্ন বা ড্যাশ, বিভিন্ন প্রতীক চিহ্ন বা ড্যাশ, এখানে আমরা যদি একাধিক বিক্রিয়ক হইতো তাহলে আমরা কি দিতাম? প্লাস দিতাম, এখানেও একটা বিক্রিয়ক আছে। আর উৎপাদক যদি আরও থাকতো তাহলে এদিকে আরও দিতাম আমরা, এই পাশে একটা উৎপাদক আছে আরও, তাই না? এই যে বিক্রিয়া অংশগ্রহণকারী এই উৎপাদক এবং এই বিক্রিয়কগুলোকে যে আমরা প্রতীক দ্বারা প্রকাশ করতেছি, এখানে প্লাস ব্যবহার করছি, সমান চিহ্ন ব্যবহার করছি, তীর চিহ্ন ব্যবহার করছি, ড্যাশ ব্যবহার করতে পারি, তাহলে এই বিভিন্ন চিহ্ন দ্বারা যে আমরা প্রকাশ করতেছি এটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। বোঝা যায় কি বললাম? একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী এবং উৎপন্নকারী পদার্থসমূহকে, যাকে বলে বিক্রিয়ক এবং উৎপাদক সমূহকে প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করি। যেরকম হইতে পারে এই প্লাস চিহ্ন, সমান চিহ্ন, আবার তীর চিহ্ন, ড্যাশ চিহ্ন। এই চিহ্নগুলো দ্বারা যে আমরা প্রকাশ করি, এই প্রকাশ করাটাই হচ্ছে তার রাসায়নিক সমীকরণ। এখন কথা হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। কীরকম? এই রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তাহলে নিয়মের ভিতরে আমরা কি পড়তে পারি? এই নিয়মের মধ্যে হবে কি, যেগুলাকে আমরা বিক্রিয়ক বলবো ওগুলো হাতের লেফট সাইডে রাখবো, মানে বাম সাইডে রাখবো, আর যেগুলো উৎপন্ন হবে ওগুলো আমরা হাতের ডান সাইডে রাখবো। এখন মাঝে আমরা এই সমান চিহ্ন ব্যবহার করব না তীর চিহ্ন ব্যবহার করব, এটা আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে? কিন্তু এই নিয়ম হচ্ছে কি, হাতের লেফট সাইডেই রাখবো। তাহলে কি হলো? প্রথম নিয়ম গেল কি, যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বিক্রিয়কগুলোকে আমরা বাম পাশে রাখবো, উৎপাদকগুলোকে ডান পাশে রাখবো। এখন কথা হচ্ছে তারপরে কি করব? আমরা এই বিক্রিয়ক যেগুলো দিব প্রত্যেকটার উৎপাদের প্রত্যেকের আমরা কি করব? আণবিক সংকেত ব্যবহার করব। এক নম্বরে হইলো কি, হাতের বাম সাইডে বিক্রিয়ক রাখবো, অংশগ্রহণকারীগুলোকে বাম সাইডে রাখবো, আর যেগুলো উৎপন্ন হবে ওগুলোকে ডান সাইডে রাখবো। 2 নম্বরে কি গেল? আমরা উভয় পাশে কি করব? ওই মৌলগুলোর কি করব বা যৌগের কি করব? আণবিক সংকেত ব্যবহার করব। এখন 3 নম্বর আসতেছে কি, আমরা পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হবে না। একটা রাসায়নিক সমীকরণের মধ্যে পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হবে না, অর্থাৎ উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান করতে হবে। যখন আমরা উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান করব তখন আমরা মাঝে এই সিম্বলটা ব্যবহার করব, তাছাড়া আমরা সচরাচর এটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে লেখার নিয়ম কি গেল? 1 নম্বর হচ্ছে অংশগ্রহণগুলোকে লেফট সাইডে আর উৎপাদকগুলোকে বা উৎপন্নকারীগুলোকে রাইট সাইডে। 2 নম্বরে কি গেল? 2 নম্বরে আমরা করব কি, এই যৌগগুলো যে নিচ্ছি বা মৌলগুলো নিচ্ছি উভয় সাইডে এদের আণবিক সংকেত ব্যবহার করব। 3 নম্বরে কি গেল? যেহেতু পরমাণু সৃষ্টি বা ধ্বংস নাই, এই জন্য উভয় পাশে পরমাণু সংখ্যাগুলো সমান করব। আরও 2-1টা থাকতে পারে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই রাসায়নিক যে সমীকরণ আছে, এই রাসায়নিক সমীকরণের কিছু সীমাবদ্ধতা আছে। এগুলো সব বইতেই পাবা, এই সীমাবদ্ধগুলো লেখা আছে। কীরকম? যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে লিখি, নিচে লিখতেছি, এক্সাম্পল হিসাবে যদি আমরা লিখি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এই পাশে আমরা কি পাবো? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এইটা থেকে যদি আসি আর সীমাবদ্ধতা, এইটা দেখে তুমি আমাকে কখনো বলতে পারবা যে এই বিক্রিয়াটা কত বেগে সংগঠিত হয়েছে? বলতে পারবা না। এই বিক্রিয়াটা দেখে আমরা কখনোই বলতে পারবো না যে এই বিক্রিয়াটা কত বেগে সংগঠিত হয়েছে। এই বিক্রিয়াটা কত বেগে সংগঠিত হয়েছে, কত সময়ে সংগঠিত হয়েছে, এগুলো আমরা বলতে পারবো না। আবার এই বিক্রিয়াটি তাপোৎপাদী না তাপহারী, বিক্রিয়াটি উভমুখী আছে কিনা, বিক্রিয়াটির গাঢ়তা কীরকম,
তারপর হচ্ছে এই বিক্রিয়াটি কত সময় ধরে চলবে বা কত সময় পরে এটা শেষ হয়ে যাবে, এই বিক্রিয়াটা কত টেম্পারেচারে হয়েছে, এই বিক্রিয়াটার বেগ কী ছিল, এর গাঢ়তা কী ছিল, তারপর হচ্ছে এই বিক্রিয়াটি তাপোৎপাদী না তাপহারী, আবার এই বিক্রিয়াটি একমুখী না উভমুখী, এই সব সম্পর্কে জানা যাবে না। জানা যাবে কি, বিক্রিয়াটিতে জানা যাবে একমাত্র যে কি পরিমাণ নিয়ে কি পরিমাণ উৎপন্ন করছে। আমরা এখানে বলতে পারবো যে এই জিঙ্কের এক পরমাণু নিয়ে এই জিঙ্ক সালফেটের সাথেই করছে। যদি এইটা ধরি, আমরা এই জিঙ্ক ধরি, সালফার দিয়ে বিক্রিয়কের এদের আণবিক ভর ছিল এত, উৎপাদিকের এদের আণবিক ভর এরকম হয়েছে, যে ধাতু ওই যে সালফেটের সাথে হয়েছে, হাইড্রোজেনকে অপসারণ করে দিছে। ঠিক আছে, তাহলে সীমাবদ্ধতার ভিতর কি হলো, বিক্রিয়াটি কত বেগে হচ্ছে, কত সময় ধরে হচ্ছে, বিক্রিয়াটি উভমুখী না একমুখী, আবার এই বিক্রিয়াটার গাঢ়তা কীরকম, এগুলা জানা যাবে না। এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। আর নিয়মের মধ্যে কি ছিল, অংশগ্রহণগুলোকে আমরা লেফট সাইডে রাখবো, উৎপন্নকারীগুলোকে রাইট সাইডে রাখবো। 2 নম্বরে কি দেখলাম, যে এদের সবসময় আমরা কি ব্যবহার করব, আণবিক সংকেতটা ব্যবহার করব। ঠিক আছে। 3 নম্বরে কি দেখলাম, যেহেতু পরমাণু সৃষ্টি বা ধ্বংস নেই, এই জন্য আমরা কি করব, উভয় পাশে পরমাণু সংখ্যাগুলো সমান করব। যখন সমান করব, এদের মাঝে সমান চিহ্ন ব্যবহার করব। যেরকম এইটাতে কি দেখি, জিঙ্ক সালফার হাইড্রোজেন, তাহলে এইটাতে সমান আছে, চাইলে আমরা এটাতে এই চিহ্নটা ব্যবহার করতে পারি। ঠিক আছে। আর যদি একটু কম বেশি থাকতো, পরমাণু সংখ্যাটা সমান না থাকতো উভয় সাইডে, তাহলে আমরা এই তীর চিহ্নটা ব্যবহার করতাম। ঠিক আছে, বোঝা গেছে। এখন কি দেখবো আমরা, এই যে এই রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাহলে কি দেখবো, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাহলে কথা হচ্ছে, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া রয়েছে, তাদের মধ্যে আমরা নিম্ন কয়েকটা আলোচনা করব। অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া রয়েছে, তাদের মধ্যে আমরা কিছু আলোচনা করব। তো 1 নম্বরে যদি আসি আমরা, তাহলে হচ্ছে এইখানে না, এই সাইডে দিই। 1 নম্বরে আমরা দিলাম, কি দিব, শুরু করি, তাহলে সহজ দিয়ে শুরু করি, সামনে আমরা আগাবো। ঠিক আছে। 1 নম্বরে দিলাম আমরা সংযোজন বিক্রিয়া। কি দিলাম, সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া কাকে বলবো, বলবো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান, আমরা কি বলবো, সংযোজন মানে কি, এক জায়গায় সংযোগ করা, তার মানে কিছু জিনিস আসে একটা উৎপন্ন হবে। ঠিক আছে। মনে করে এরকম হইতে পারে যে A + B মিলে C হইল, অথবা A + C মিলে এখানে B হয়েছে বা D হয়েছে, তাই না। তার মানে কিছুটা সংযোগ হয়েছে, যে A B মিলে C হয়েছে, A + C মিলে D হয়েছে, এরকম হইতে পারে। আবার এরকম হইতে পারে না, যে AB + C মিলে D হয়েছে, তাই না। এখন কি দেখলাম আমরা, যে এই উপাদান মৌলগুলো একসাথে যুক্ত হয়ে কি হয়েছে, একটা যৌগ উৎপন্ন হয়েছে, বা যৌগ মৌল মিলে যৌগ, আবার দেখলাম যৌগ মৌল মিলে একটা যৌগ হয়েছে। ঠিক আছে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা সংযোজন বিক্রিয়াটা কাকে বলবো, সংযোজন বিক্রিয়া আমরা তাকেই বলবো যে যদি কোনো বিক্রিয়ায় উপাদান মৌল সমূহের সরল, এখানে একটা কথা আসবে কি, সরল বলবো আমরা, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদান সমূহের, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপাদান মৌল সমূহের সরলতম উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগে গঠিত হয়, তাকে আমরা কি বলবো, সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়াটা কিরকম হবে, এরকম, তো মৌল প্লাস মৌল মিলে কি হবে, যৌগ হবে। আবার কি হতে পারে, যৌগ প্লাস মৌল মিলে যৌগ হইতে পারে, এই 2 রকমের হইতে পারে। তাহলে সংযোজন বিক্রিয়া কিরকম করে হইতে পারে, মৌল প্লাস মৌল মিলে যৌগ হইতে পারে, আবার যৌগ প্লাস মৌল মিলে যৌগ হতে পারে। ঠিক আছে। এখন এটা ABCD মুছে দেই। ঠিক আছে। তাহলে যদি আমরা এটা এক্সাম্পল আকারে যাই, তাহলে আমরা কি পাবো, আমরা এক্সাম্পল আকারে যদি মৌল প্লাস মৌল যোগে যাই, তাহলে এর আমরা কি দিতে পারি, সোডিয়াম প্লাস ক্লোরিন দিয়ে আমরা কি পাইতে পারি, সোডিয়াম ক্লোরাইড। আর এর কি পাইতে পারি, আমরা দিলাম ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড দিছি, তাহলে কি দিলাম,
ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা কি হলো, যৌগ প্লাস যৌগ মিলে, তাই না? তাহলে যৌগ দেই, তাহলে মিল থাকবে। ঠিক আছে, তাহলে আরো কি লেখা যায়, এই মৌল যৌগ মিলে যৌগ হবে। ঠিক আছে, তাহলে এই সংযোজন বিক্রিয়া কি বলছি, যে এর রাসায়নিক বিক্রিয়ার যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপাদান মৌলসমূহের সরলতম পরমাণুর প্রত্যক্ষ সংযোগে মানে ডাইরেক্ট উৎপন্ন হয়, তাহলে আমরা কি বলবো, এটা সংযোজন বিক্রিয়া। যেরকম মৌল প্লাস মৌল নিয়ে যৌগ হয়েছে, তার মানে সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, এই দুইটা নিয়ে কি হলো, সোডিয়াম ক্লোরাইড। আবার কি বলছি, যৌগ প্লাস যৌগ মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে কি হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এই সংযোজন বিক্রিয়া চেনার জন্য কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো প্রবলেম আছে যে সংযোজন বিক্রিয়া কিভাবে চিনব? এরই পাশাপাশি আমরা একটা লিখবো যে 2 নম্বরে লিখবো যে সংযোজন লিখছি না, এইটা লিখবো আমরা সংশ্লেষণ বিক্রিয়া। এই সংশ্লেষণ বিক্রিয়ার তোমার কন্ডিশন হচ্ছে কি, যে মৌল প্লাস মৌল, মৌল প্লাস মৌল নিয়ে কি হবে, যৌগ হবে। যেরকমটা আমরা নিতে পারি যে H2 প্লাস O2 নিয়ে আইছে পানি, এইটাও একটা লিখতে পারি চাইলে। ঠিক আছে, তাহলে দেখো এই সংযোজন আর সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে কি আউটপুট কিন্তু ঠিক আছে, যে মৌল প্লাস মৌল নিয়ে যৌগ হইছে, এর হচ্ছে যৌগ প্লাস যৌগ নিয়ে যৌগ হইছে, আবার মৌল প্লাস মৌল নিয়ে যৌগ হইছে। এখন সংশ্লেষণ বিক্রিয়া কি হবে, সংশ্লেষণ বিক্রিয়া হবে কি, মৌল প্লাস মৌল নিয়ে শুধু যৌগ হবে, কখনো যৌগ মৌল নিয়ে যৌগ হবে না, যৌগ যৌগ নিয়ে যৌগ হবে না। এই জন্য বলা যায় এইটা যেহেতু সংশ্লেষণ বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে কি মৌল প্লাস মৌল নিয়ে যৌগ, তার মানে মৌল প্লাস মৌল নিয়ে যৌগ, তাহলে বলা যায় কি এই সংশ্লেষণ বিক্রিয়াটা এক প্রকার সংযোজন বিক্রিয়া। কিন্তু এই সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না হইতে পারে। আমরা পড়ছিলাম যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে আমরা কি বলতে পারবো, যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কেন? কারণ এই সংশ্লেষণ হইতে গেলে মৌল প্লাস মৌল হইতে হবে, আর এই সংযোজনে কি মৌল প্লাস মৌল হইতে পারে, যৌগ প্লাস যৌগ হইতে পারে, অথবা যৌগ প্লাস মৌলও হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কারো কনফিউশন আছে? নাই। তাহলে আমরা এই H2O2 2H2O এটাকে আমরা কি বলতে পারবো, সংশ্লেষণ বিক্রিয়া আবার সংযোজন বিক্রিয়া, কিন্তু এটাকে আমরা কখনো বলতে পারবো না যে এটা সংশ্লেষণ বিক্রিয়া। এই যেটাকে বলে এটা ক্যালসিয়াম কার্বনেট, কারণ এটা যৌগ আছে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কনফিউশন, যে ভাইয়া বুঝতে পারতেছি না যে সংযোজন কেন এটা, সংশ্লেষণ কেন এটা, এটা কেন সংযোজন হইল না, এটা সংযোজন কেন হইল না? কারণ হচ্ছে এটা কেন হইল না, একটু কনফিউশন হয়েছে। দেখো যে এইটা সংশ্লেষণ মানে মৌল প্লাস মৌল নিয়ে, ঠিক আছে, আর এইটা হচ্ছে সংযোজন মৌল প্লাস মৌল নিয়ে, তাহলে এইটা ঠিক আছে। কিন্তু এই যৌগ প্লাস যৌগ নিয়ে যৌগ হয়েছে, এইটাকে আমরা কেন সংশ্লেষণ বলতে পারবো না? কারণ সংশ্লেষণের কন্ডিশনে হচ্ছে মৌল প্লাস মৌল নিয়ে যৌগ হবে, তার মানে যেই উপাদান সমূহ, যেই মৌলগুলো আছে এদের প্রত্যক্ষ সংযোগে হবে, আর এর কি হবে, সরলতম উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগ হবে। ঠিক আছে, তাহলে এই সংশ্লেষণ বিক্রিয়াটা একটা সংযোজন, কিন্তু সংযোজনটা সংশ্লেষণ নাও হইতে পারে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে দেখো, কারো যদি কোশ্চেন না থাকে, তাহলে এই সংযোজন আর এই সংশ্লেষণ, এই সংযোজন আর সংশ্লেষণের কারেসপন্ডিং বিপরীত কিছু আছে, এদের কারেসপন্ডিংয়ে বিপরীত কিছু আছে। তার মানে এই সংযোজন যেহেতু এক জায়গায় সংযোগ করছি, তাদের এখন তাহলে এদেরকে কি করব, আলাদা করব। কীরকম করে আলাদা করব? তাহলে আলাদা করাটার আবার নাম কি হবে? আলাদা করাটার নাম হবে হচ্ছে তোমার, এটা সংযোজন না, তাহলে এটার নাম দিলাম আমরা বিযোজন। তার মানে সংযোজনের উল্টোটা কি, বিযোজন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পড়বা যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা এইরকম করে লিখে এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে। ঠিক আছে, এখন এর এই উল্টাটা বোঝাচ্ছি, বিপরীতটা। তাহলে বিযোজন কি হবে? এখানে তো যৌগ থাকবে, ভালো কথা। এই যৌগকে ভাঙে আমরা কি পাবো, মৌল প্লাস মৌল পাবো। আবার এই যৌগকে ভাঙিয়ে আবার আমরা কি পাবো, মৌল পাইতে পারি প্লাস যৌগ পাইতে পারি, অথবা যৌগ প্লাস যৌগ পাইতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল কি
বিযোজন। তাহলে এর এই সংজ্ঞাটা যেটা পড়ছিলাম যে মৌলসমূহের উপাদানসমূহ সরলতম হিসেবে হয়, তাহলে একে ভাঙালে এরকম মৌলসমূহের অংশগ্রহণ মৌলসমূহ বিক্রিয়ক মৌলসমূহগুলো সরলতম অনুসারে হয়। ঠিক আছে, তাহলে এই বিযোজনটা আমরা পারা যাব না। তাহলে এই পাশ থেকে আসি, যদি আমরা এই সোডিয়াম ক্লোরাইডকে বাম সাইডে ধরি, বিক্রিয়ক সাইডে ধরি, তাহলে এই উৎপন্নে কি পাবো? সোডিয়াম আর ক্লোরাইড, তার মানে মৌল প্লাস মৌল। যদি এটাকে চিন্তা করি, না এটাকে চিন্তা করলে তো হবে না। তাহলে এইখানে যদি এইটার এক্সাম্পল যদি এইখানে দিই, তাহলে আমরা যদি এরকম করে নিই যে সোডিয়াম কার্বনেট, তাহলে এখানে আমরা কি পেতে পারি? সোডিয়াম প্লাস কার্বন ডাইঅক্সাইড, এরকম করে দিতে পারি। ঠিক আছে, এখানে 2 দিছি, মানে আই থিঙ্ক সমস্যা নেই। ঠিক আছে, এরকম করে করতে পারি যে মৌল প্লাস যৌগ, তার মানে সোডিয়াম একটা মৌল আর কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, আর এটা তো একটা যৌগ ছিল। ঠিক আছে, তাহলে এই বিযোজন বিক্রিয়া নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সংযোজনের উল্টাটা হচ্ছে বিযোজন। সংযোজনে পড়ছি মৌল মৌল যৌগ, তাহলে যৌগ থেকে মৌল প্লাস মৌল, যৌগ থেকে এরকম পড়ে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এই সংশ্লেষণের কিছু আছে, এই সংশ্লেষণের আছে আবার কি বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কি? বিশ্লেষ করা, তার মানে হচ্ছে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে ভেঙে দেওয়া বা খুঁটে খুঁটে পড়ানো, ভেঙে ভেঙে পড়ানো। তাহলে এই সংশ্লেষণে কি পাইছিলাম? মৌল প্লাস মৌল মিলে হয়েছিল যৌগ। তাহলে এখানে আমরা কি পাবো? যৌগ টাকা থেকে আমরা কি পাবো? মৌল প্লাস মৌল। ঠিক আছে, আমরা এইটার এক্সাম্পল দিতে পারি কি? ওইটাতে ঘুরে আসতে পারি এক্সাম্পল হিসাবে। তাহলে পানি ছিল, পানিকে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই সংযোজনের উল্টাটা হচ্ছে বিযোজন, আর এই সংশ্লেষণের উল্টাটা হচ্ছে বিশ্লেষণ। তাহলে আমরা একদিক দিয়ে বলতে পারি না, এখানে যেরকম বললাম যে সকল সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। তাহলে এরকম করে এখানে বলতে পারি যে সকল বিশ্লেষণ বিক্রিয়ায় বিযোজন বিক্রিয়া, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ এই কন্ডিশনটা আছে, এরও মাঝে আছে। তাহলে এই কন্ডিশনটা থাকার কারণে এ হচ্ছে বিশ্লেষণ, আর বিযোজন হতে গেলে এই কন্ডিশন লাগবে, যা এর মাঝে নাই। তাহলে একে আমরা এর ভিতরে কাউন্ট করতে পারি, কিন্তু এর ভিতরে কাউন্ট নাও হইতে পারে। তাহলে এই চারটার ভিতরে কারো কোনো কনফিউশন আছে বা প্রশ্ন আছে? একজন কোশ্চিন করছো যে ভাইয়া যে এই ক্যালসিয়াম কার্বনেটের বিযোজন হবে না? অবশ্যই হবে, কারণ তোমার কন্ডিশন হচ্ছে কি যে এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বিযোজন করে দিব, মানে ভাঙ্গাই দিব। তার হচ্ছে তাহলে তুমি দাও ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এইটা দিবা, তখন নামটা দিবা কি? আমি এই যৌগ দিছি না, যৌগ ঠিকই থাকলো, এখানে শুধু কি হবে তখন? যৌগ প্লাস যৌগ। ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই কোনো, তাই না? তখন কি দিবা তুমি? যৌগ প্লাস যৌগ। তাহলে তোমার এখানে কি দিবা? যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙে আমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এটা তো কোনো সমস্যা না। ঠিক আছে, এর কন্ডিশনে মৌল মৌল, মৌল যৌগ, যৌগ যৌগ এরকম হতে পারে। কিন্তু এই বিশ্লেষণের ক্ষেত্রে মৌল প্লাস মৌল হবে, সংশ্লেষণে শুধু মৌল প্লাস মৌল হবে। এরকম কখনো হবে না যে মৌল প্লাস যৌগ, এটা কখনোই আসবে না। যৌগ যৌগের তো কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এই চারটা তাহলে বোঝা গেছে। তাহলে এর পরেরটাতে যাচ্ছি আমরা। এর পরেরটাতে যদি যাই, তাহলে এরপরে আসতেছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? মানে সরানো, মানে কাউকে আমরা সরিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে তো কি? প্রতিস্থাপন। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলবো? যে যদি কোনো পরমাণু বা মূলক, কি বলবো? যদি কোনো পরমাণু বা মূলক যে প্রক্রিয়ায় একটি মৌল বা মূলক কোনো যৌগ হতে কোনো মৌলকে, বলছি কি যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক কোনো যৌগ হতে তার সমপরিমাণ মূলককে কি করে? অপসারণ করে তার জায়গা দখল করে, অপসারণ করে তার জায়গা দখল করে, তাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। যদি আমরা এইটা বলি, এইটা বলতে পারি, তাহলে এইটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়া কি করছে? এই জিঙ্ক এই যৌগ থেকে এর সমপরিমাণ এই সালফেট মূলকটাকে নিয়ে নিছে, হাইড্রোজেনটাকে কি করছে? অপসারণ করছে, মানে প্রতিস্থাপন করে ওই জায়গায় ঢুকে গেছে। তার মানে হয়েছে কি? এখানে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, তার মানে এই হাইড্রোজেনকে সরে দিয়ে এই জিঙ্কটার জায়গাটা দখল করছে। তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? যে প্রক্রিয়ায় একটি মৌল বা মূলক কোনো মৌলকে, মানে একটা যৌগ হতে কোনো মৌলকে অপসারণ করে তার স্থান দখল করে, কোন একটা যৌগ হতে কি করবে?
কোনো মৌলকে অপসারণ করে তার স্থান দখল করবে। তার মানে তাহলে কি করছে, এই জিঙ্কটা এই সালফিউরিক অ্যাসিড যৌগ হতে এই সালফেটটাকে অপসারণ করে ওর জায়গা দখল করছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? এরকম করে যদি আরও এক্সাম্পল দেই তাহলে দিতে পারি যে CH4 প্লাস Cl2, তাহলে এখানে আমরা কি করতে পারি যে CH3Cl প্লাস HCl। তাহলে এটা কিভাবে হয়েছে, এই CH4 তাহলে আমরা এটা এরকম করে লিখতে পারি না, CH3.H, বা এরকম করে যে HCH3। তার মানে কি করছে, এই ক্লোরিনটা এই মিথেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে অপসারণ করে ওর স্থান দখল করছে। তার মানে এই হাইড্রোজেনটাকে তো বাইরে চলে গেছে, এখানকার একটা ক্লোরিন আসে এখানে বসে গেছে, তার মানে CH3Cl প্লাস HCl। তাহলে এটা হচ্ছে তার প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এটা গেল প্রতিস্থাপন বিক্রিয়া। এখন হচ্ছে এরই পাশাপাশি আরেকটা আছে, যে এরই পাশাপাশি আমরা আরেকটা পড়বো যে পারস্পরিক প্রতিস্থাপন বিক্রিয়া। পারস্পরিক প্রতিস্থাপন, তাহলে পারস্পরিক প্রতিস্থাপনটা কি, মানে পরস্পরে বলে না, পারস্পরিক, পারস্পরিক মানে প্রতিস্থাপন, মানে হতে হবে কি প্রতিস্থাপন। কিভাবে প্রতিস্থাপন, পারস্পরিক প্রতিস্থাপন। এখন কথা হচ্ছে এরকম যদি হয়, তুমি ওই টেবিলে বসে আসো বা ওই জায়গায় বসে আসো, এখন আমি গিয়ে তোমার জায়গায় বসলাম আর তুমি আসে আমার জায়গাটাতে বসলাম, তাহলে আমরা কি পারস্পরিক প্রতিস্থাপন হইলাম না? তার মানে জায়গাটা শুধু কি করলাম, এক্সচেঞ্জ করলাম। মানে তুমি যেই জায়গায় ছিলা আমি সেই জায়গায় আসলাম, আর আমি যে জায়গায় ছিলাম তুমি আসলা ওইখানে, তার মানে ওইটা হচ্ছে পারস্পরিক প্রতিস্থাপন। কথা হচ্ছে এরকম যে এই জিঙ্ক সালফেটের সাথে যোগ হয়েছিল, এই হাইড্রোজেনকে আসতে হবে জিঙ্কের জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই মৌল আর যৌগ মিলে হবে না, কি হবে, যৌগ নিয়ে হবে, ঠিক আছে? তাহলে এরকম যদি আমরা এক্সাম্পল করতে যাই, তাহলে এরকম একটা এক্সাম্পল আছে, কি যদি নেই আমরা, তাহলে হচ্ছে সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আমরা কি করব, এই সোডিয়াম আসে সিলভারকে অপসারণ করবে, সিলভারকে অপসারণ করে সোডিয়াম সিলভারের জায়গায় বসে যাবে, আর সিলভার গিয়ে সোডিয়ামের জায়গায় বসে যাবে। তাহলে এইখান থেকে আমরা কি পাইতে পারি, নিচে লিখে দিচ্ছি। তাহলে সোডিয়াম একে অপসারণ করে এখানে কি হবে, সোডিয়াম নাইট্রেট, আর এই সিলভার গিয়ে সোডিয়ামের জায়গায় বসে কি হবে, সিলভার ক্লোরাইড। এইটুকু বোঝা গেছে? পারস্পরিক প্রতিস্থাপনে কি হবে, যে এ যাকে অপসারণ করছে ও আসে এর জায়গায় বসবে, আর এ যাকে অপসারণ করছে ওর জায়গায় গিয়ে বসবে। তাহলে সোডিয়াম সিলভার কি করতে, সিলভারের জায়গায় বসলো, আর হচ্ছে সিলভার গিয়ে সোডিয়ামের জায়গায় বসলো। আর এখানে কি হয়েছিল, যে জিঙ্ক সালফেটের সাথে যৌগ উৎপন্ন করে হাইড্রোজেন কোথায় যাবে এই খেয়াল রাখার তার দরকার নাই, এই দায়িত্ব সে নিয়ে নেই। এই জিঙ্ক কি করছে, হাইড্রোজেনকে অপসারণ করে সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে। এখন এই জিঙ্ক বলছে হাইড্রোজেন তুই কোথায় যাবি যা, তোর কোনো দরকার নাই, এটা আমার খোঁজ রাখারও দরকার নাই, ঠিক আছে? কিন্তু এই সোডিয়াম বলছে যে আমি তোর জায়গায় যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তুই আবার কোথায় যাবি, তুই আমার জায়গায় বসে যা, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে পারস্পরিক প্রতিস্থাপন, আর এটা ছিল শুধু প্রতিস্থাপন। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কারো কোনো প্রশ্ন নয়, তাহলে সামনে আগাই, ঠিক আছে? তাহলে সামনে যাই। সামনে একটা এরকম বিক্রিয়া আছে, যে বিক্রিয়ার নাম হচ্ছে তোমার পানি যোজন বিক্রিয়া। তার মানে কোনো একটা বিক্রিয়ার মধ্যে পানি থাকবে, তাই না? যে কোনো একটা যৌগের সাথে বা মৌলের সাথে পানি বিক্রিয়া করবে, পানি বিক্রিয়া করে অন্য কিছু উৎপন্ন হবে, ঠিক আছে? এটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ। তাহলে কি পাইলাম, পানি যোজন বিক্রিয়া, ঠিক আছে? তাহলে পানি যোজন বিক্রিয়া আমরা কাকে বলবো, পানি যোজন বিক্রিয়া আমরা তাকেই বলবো যে দ্বিবিযোজন বিক্রিয়া, পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপন্ন করে। তার মানে পানি বিক্রিয়া করবে, তার মানে হচ্ছে দিলাম সোডিয়াম কার্বনেট প্লাস পানি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, কি উৎপন্ন হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কি উৎপন্ন হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হতে পারে, আর হচ্ছে একটা অ্যাসিড উৎপন্ন হতে পারে, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে?
তাহলে কি বলবো, পানি যোজন বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আমরা তাকেই বলবো যে যে দ্বিবিযোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপন্ন করবে তাকে আমরা বলবো পানি যোজন বিক্রিয়া। কারণ এখানে পানি আর সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড মানে অ্যাসিড আর ক্ষারক উৎপন্ন করছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলবো আমরা পানি যোজন বিক্রিয়া। তারপরে এরপরে আসতেছি যে প্রশমন বিক্রিয়া। এরপরে কি আসতেছি, প্রশমন বিক্রিয়া। প্রশমন, তাহলে প্রশমন বিক্রিয়া আমরা কাকে বলবো? প্রশমন বিক্রিয়া আমরা তাকেই বলবো যে বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারক কি করবে, একটি ক্ষারক ও একটি অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হবে, মানে অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়ায় কি হবে, অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করে SaL3 সল্ট প্লাস ওয়াটার মানে লবণ পানি উৎপন্ন করবে, তাকে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যাসিড যদি নেই আমরা কোন অ্যাসিড নিব, নেই সহজ করে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিলাম, তাহলে এখানে আমরা কি পাবো, সল্ট। তাহলে এখানে আমরা কি পাবো, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এটাকে আমরা বলতে পারবো যেহেতু এটা অ্যাসিড, একটি অ্যাসিড একটি ক্ষারক বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে, এই জন্য আমরা এটা বলতে পারবো যে এটা একটা প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। আশা করি পারা যাবে। তাহলে এরপরের দিকে যাই আমরা, হচ্ছে সমানুকরণ বা আইসোমারিক বিক্রিয়া। সমানুকরণ বা আইসোমারিক যদি ইংলিশে বলে, সমানুকরণ বা আইসোমারিক বিক্রিয়া। তাহলে সমানুকরণ বা আইসোমারিক বিক্রিয়া আমরা তাকে বলবো যে একটা সমাণু অন্য একটা সমাণুতে রূপান্তরিত হবে। তার মানে কি বললাম, একটা সমাণু অন্য একটা সমাণুতে কি হবে, রূপান্তর হয়ে যাবে। কিরকম, পুনর্বিন্যস্ত হয়ে, মানে কোনো বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু সমূহে, মানে যদি কোনো বিক্রিয়ায় যৌগের অণুতে পরমাণু সমূহ কি হবে, একটা সমাণু থেকে আরেকটা সমাণুতে উৎপন্ন হবে, কি রকম করে, পুনর্বিন্যস্ত হয়ে। পুনর্বিন্যস্ত হয়ে এক্সাম্পল যদি আমরা দেই তাহলে হচ্ছে এই NH4CnO মানে এটাকে বলা হয় সায়ানাইড। এই সায়ানাইড গ্লোবটা কি হবে, পুনর্বিন্যস্ত হবে। এখানে পুনর্বিন্যস্ত হয়ে অন্য একটা সমাণু উৎপন্ন করবে যাকে বলে এটা ইউরিয়া, NH2 বন্ড CO NH2। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে CO NH2 ঠিক আছে, কারণ NH2 এখানে দুইটা আছে, এখানে দিতে পারো। তাহলে কি হলো, এই অ্যামোনিয়ামটা পুনর্বিন্যস্ত হয়ে অন্য একটা সমাণুতে উৎপন্ন হয়েছে, এই জন্য এটা সমানুকরণ বা আইসোমারিক বিক্রিয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এইখানে যে পরিমাণ পরমাণু থাকবে এই পাশে তার পরমাণুর সংখ্যা সবসময় সমান হবে। দেখো নাইট্রোজেন ছিল, এই পাশে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন আছে। কারণ কি বলছে যে বিক্রিয়ার পূর্বে ও পরে যৌগে মৌল ও তাদের পরমাণুর সংখ্যা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, মানে সমানে থাকবে। এখানে নাইট্রোজেন ছিল কয়টা, একটা দুইটা, এখানে আছে একটা দুইটা, হাইড্রোজেন চারটা, দুইটা চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা। তাদের মানে কি হবে, বিক্রিয়ার পূর্বে ও পরে তাদের মৌল সংখ্যাটা কি থাকবে, পরমাণু সংখ্যাটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আর একটা সমাণু পুনর্বিন্যস্ত হয়ে অন্য একটা সমাণু উৎপন্ন করবে, তাকে আমরা বলবো সমানুকরণ বা আইসোমারিক বিক্রিয়া। বুঝতে পারতেছো? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এরপরেরটাতে চলে যাই, ঠিক আছে। পলিমারকরণ বিক্রিয়া, তার মানে হচ্ছে কি, পলিমারকরণ বিক্রিয়া। তাহলে পলিমারকরণ বিক্রিয়া আমরা কাকে বলবো, পলিমারকরণ বিক্রিয়া আমরা তাকেই বলবো যে বিক্রিয়া এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে, কি বলবো, যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলা অণু একসাথে যুক্ত হয়ে একটা কি করবে, বড় একটা অণু, মানে পলিমারকরণ মানে পলি মানে বড় হবে, তাই না। তাহলে কি বলবো আমরা,
যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করবে, একটা বড় অণু সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? পলিমারকরণ বিক্রিয়া। তার মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু এক জায়গায় হয়ে কি করবে? বড় একটা অণু সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? পলিমারকরণ বিক্রিয়া বলবো। ঠিক আছে, যদি এখানে দেই আছে কি CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এখানে দিয়ে দিচ্ছি কি n, তার মানে এই n এর অ্যাকচুয়াল ভ্যালু আমরা জানি না, তার মানে এখানে n সংখ্যক। যদি এই n এর মান আমরা 100 দিই, তার মানে এখানে 100টা এই কার্বন আছে, হাইড্রোজেনই আছে, তার মানে এই জানি না। এটাকে বলা হয় কি ইথিলিন। এগুলো জৈব যৌগে যখন যাবা তখন নামকরণে বলতে পারবা। ঠিক আছে, এটাকে বলা হয় ইথিলিন, আবার এটাকে বলা হয় ইথিন। মানে কি, এটা কার্বন কার্বন দ্বিবন্ধন না, এই জন্য এটা হচ্ছে অ্যালকিন মূলক, এটাকে ওই জন্য বলা হয় ইথিলিন বা ইথিন। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে একে কি পাবো? এরা যদি আমরা পলিমারকরণ করি তাহলে এরা পাবো হচ্ছে CH2 এটাকে এরকম করে দিও। ঠিক আছে, অনেক বই এই করছে। তাহলে কি হলো? এই ইথিলিনকে যদি আমরা 100 ডিগ্রি টেম্পারেচার দিবা পলিমারকরণ করি, তাহলে এখানে আমরা পাবো, এটা ছিল ইথিলিন, এটা হবে পলিইথিলিন, এটা হবে পলিইথিলিন অথবা পলিথিন। ঠিক আছে, তাহলে এই পলিমারকরণ বিক্রিয়া আমরা কাকে বললাম? পলিমারকরণ বিক্রিয়া তাকে বললাম যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলা অণু একসাথে যুক্ত হয়ে একটা বড় অণু সৃষ্টি করবে। একটা বড় অণু সৃষ্টি করছে। এই ইথিলিনকে যখন আমরা পলিমারকরণ করছি, এখানে টেম্পারেচার হয়তো একটা দেওয়া আছে যেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এই অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে একটা বড় অণু সৃষ্টি করছে। তার মানে এইখানে যে আমরা স্টপ করে দিছি, তার মানে এইটা কতদূর পর্যন্ত যাবে আমরা আদৌ জানি না। ঠিক আছে, এই কার্বনের এই দিকে হাত কতদূর পর্যন্ত আমরা যাবে জানি না, এই পাশে হাত কতদূর পর্যন্ত যাবে আমরা জানি না। তাহলে এই ইথিলিনকে ভাঙে আমরা একটা বড় অণু পাইছি, সেটার নাম হচ্ছে পলিথিন। এরকম অনেক এক্সাম্পল বইতে আছে, দেখে নিবা। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা আমরা এক ধরনের রিপোর্ট আর এক ধরনের বিক্রিয়া আছে যে তাপের পরিবর্তনের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। তাপের পরিবর্তনের উপর নির্ভর করে, কি বললাম? তাপের পরিবর্তনের উপর নির্ভর করে, তাপের পরিবর্তনের উপর নির্ভর করে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাপোৎপাদী, আর একটা হচ্ছে তাপহারী। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা কিসের উপর নির্ভর করে? তাপের পরিবর্তনের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপোৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। তাহলে এখন আমরা বলা হচ্ছে যে তাপোৎপাদী কাকে বলবো আর তাপহারী কাকে বলবো। যে বলবো তাপোৎপাদী আমরা বলবো যে রাসায়নিক পরিবর্তনের ফলে এখানে কি হবে? তাপ উৎপন্ন হবে। যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার কারণে কি হয়? ওই অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়। এই রুমটা একটা রুম টেম্পারেচার তাপমাত্রা আছে, এইখানে যদি আমরা একটা এই তাপোৎপাদী বিক্রিয়া আরো তাপ দেই, তাহলে এই রুমটা তাপমাত্রা বেড়ে যাবে না, বা এই অঞ্চলটা তাপমাত্রা বেড়ে যাবে। ওই জন্য তাপোৎপাদী বিক্রিয়া বলছি যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপের উৎপন্ন হয়, এবং তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হয়? ওই অঞ্চলের তাপমাত্রাটা বৃদ্ধি পায়। এটা স্বাভাবিক, যদি এখানে তাপ উৎপন্ন হয় তাহলে এই অঞ্চলের বা এই জায়গাটুকুর কি হবে? তাপমাত্রা বেড়ে যাবে, তাই না? তাহলে এখানে তাপ উৎপন্ন হওয়ার কারণে ওই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাকে আমরা বলবো তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপহারীটা তারই কারেসপন্ডিং, তাহলে এখানে তাপ উৎপন্ন হবে আর এখানে কি তাপ হারাবে বা তাপ শোষিত হবে, তাই না? তার মানে কি, তাহলে যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপমাত্রা হারায় বা তাপ শোষিত হয় বলে ওই অঞ্চলে তাপমাত্রা কি হয়? হ্রাস পায় বা তাপমাত্রা কমে যায়, তাকে আমরা কি বলবো? তাপহারী বিক্রিয়া। এখন এরকম বিক্রিয়া আছে, তার মানে যদি আমরা তাপোৎপাদীর এক্সাম্পল দিতে যাই, তাহলে হচ্ছে এই তাপোৎপাদীর এক্সাম্পল দিতে গেলে
আমরা যদি লিখি N2 + 3H2 তাহলে কি লিখতে পারবো, এটা 2NH3 এর সাথে কি আছে প্লাস ডেল এস, মানে এখানে তাপমাত্রা উৎপন্ন হয়েছে। কত তাপমাত্রা উৎপন্ন হয়েছে, এটা অ্যাকচুয়াল হচ্ছে তোমার 92 পয়েন্ট সামথিং 92.38 কিলোজুল পার মোল। তাহলে এখানে কি দেখলাম আমরা, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, অ্যামোনিয়া উৎপন্নের কারণে এখানে তাপমাত্রা উৎপন্ন হয়েছে, আর এটা হচ্ছে 92.38 কিলোজুল পার মোল। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে এক ধরনের কি তাপোৎপাদী বিক্রিয়া। যদি আরো দেও, আরো এক্সাম্পল হিসাবে দাও যে কার্বন প্লাস অক্সিজেন, ঠিক আছে, তাহলে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড হওয়ার কারণে এখানে কি ডেল এস। তাহলে এখানে ডেল এস এর মান কত, 993.5, এর মানটা হচ্ছে কি 900 না বলেছে, এটা হচ্ছে 393.5 কিলোজুল পার মোল। ঠিক আছে, এটা গেল কিসের, তাপোৎপাদী বিক্রিয়া। এখন তাপহারীর ক্ষেত্রে যদি আসি, তাপহারী যদি আমরা এক্সাম্পল দিই, বইয়ে এরকম অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে, ওই এক্সাম্পলগুলো একটু দেখবা, এক্সাম্পলগুলো দেখলেই ক্লিয়ার হবে। নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, 2NO মাইনাস এখন ডেল এস এর একটা মান আছে, ডেল এস এর মানটা কত, 180.75, এই ডেল এস এর মানটা হচ্ছে 180.75 কিলোজুল পার মোল। ঠিক আছে, এরকম করে আরো অনেক এক্সাম্পল আছে, এগুলো দেখে নিবা। ঠিক আছে, এটা কার, তাপোৎপাদী ও তাপহারী। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চিন আছে? ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন এতক্ষণ পর্যন্ত যে বিক্রিয়া বললাম, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে বিক্রিয়া বললাম, এই বিক্রিয়াগুলোকে এখন কি করব, ব্যালেন্সে নিয়ে আসব। এই বিক্রিয়াগুলোকে কি করব, ব্যালেন্সে নিয়ে। তাহলে রাসায়নিক, দেখো রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। কি লিখলাম, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। এখন রাসায়নিক বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াটা কি করতে হবে, সমতা করতে হবে। ঠিক আছে, ওই রাসায়নিক বিক্রিয়াটাকে সমতা করতে হবে। দেখো, যদি আমরা একটা বিক্রিয়া নেই, তাহলে নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস নিচে সাথে নিচে কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। তাহলে এই পাশে পাইছি হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট পাবো, আর কি পাবো বলো দেখি, হাইড্রোজেন। এখানে পাইছি হচ্ছে তোমার সোডিয়াম অ্যালুমিনেট প্লাস হাইড্রোজেন, এইটা আছে দেওয়া। তার মানে এটা আমরা কি দেখতেছি, এখানে অ্যালুমিনিয়াম আছে একটা, এখানেও আছে একটা, এটা ঠিক আছে। সোডিয়াম কয়টা, একটা, এখানেও আছে একটা। হাইড্রোজেন এখানে কয়টা, দুইটা আর একটা, তিনটা, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে এখানে দুইটা। অক্সিজেন কয়টা আছে, একটা, দুইটা, এখানে অক্সিজেন আছে দুইটা। কথা হচ্ছে এখন এই হাইড্রোজেন তিনটা আছে, এখানে যদি তিনটা করতে চাই, তাহলে সামনে 3 দিলে আবার 6 হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা এটা পারতেছি না। এখন যদি ছোট যদি হয়, তাহলে মুখে মুখে করানো যায়। ঠিক আছে, কি বললাম, যদি ছোট হয়ে থাকে, বিক্রিয়াটা যদি ছোট হয়ে থাকে, তাহলে দেখে দেখে ওই উৎপাদক দেখে বলা যায় যে এখানে কয়টা আছে, এখানে কয়টা। যদি আমরা এরকম করে করি যে সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে এই পাশে 2NaCl হয়েছে, তার মানে দেখতেছি এখানে সোডিয়াম একটা, এখানে হচ্ছে দুইটা, তার মানে এখানে যদি 2 দিলাম, এখানে আছে ক্লোরিন দুইটা, এখানে আছে একটা, এখানে যদি এরকম দিই, তাহলে এটা লেখা যায় যে 2NaCl মানে নাইট্রোজেন দুইটা, এখানে নাইট্রোজেন দুইটা, ক্লোরিন দুইটা, এটা ঠিক আছে। ঠিক আছে, ছোট এরকম করে দিলে তো মুখে মুখে পড়া যায়। এখন যদি বড় কিছু দিয়ে দেয়, এটা দেয়, এইটার থেকে আরো বড় দেয়, তাহলে কিভাবে করব? তাহলে আমরা একটা ধরে করব, তার মানে পৃথিবীর যত বিক্রিয়া দিবে সবগুলো আমরা ব্যালেন্স করতে পারবো। তাহলে এইগুলাকে আমরা ধরে নিব যে এটাকে ধরলাম A, এটাকে ধরলাম B, এটাকে ধরলাম C, আর এই
তাহলে এই উৎপাদ সাইডে আর কিছু আছে নাই। যদি এই উৎপাদক সাইডে বা অংশগ্রহণকারী সাইডে আরো থাকতো তাহলে এটাকে ডি ধরতাম, কিন্তু নাই, তার মানে আমরা পার হয়ে যাচ্ছি। তাহলে এখানে ধরলাম ই ডি আর এটাকে ধরলাম ই। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। যদি এটা না থাকতো এই সাইডে তাহলে এ বি, তাহলে ওই সাইডে গিয়ে সি দিতাম, তাই না? যদি এখানে এ বি সি আরো একটা দেওয়া থাকতো তাহলে এখানে ডি দিতাম, আর না থাকলে হাতের রাইট সাইডে বা এই তীর চিহ্নের পড়ে গিয়ে আমরা কি দিতাম, ই দিতাম। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা সিকোয়েন্স অনুযায়ী দিব। ঠিক আছে, তাহলে এখন কি করব, এখন করব হচ্ছে আমরা এইগুলা যে ধরে নিলাম একটা একটা করে আঁকাবো। যে এই অ্যালুমিনিয়াম কোথায় আছে, এখন এই লেফট সাইড থেকে যদি যাই তাহলে এই পাশে আর কিছু আছে, এখন সমান দিব না, অ্যালুমিনিয়াম নাই, মানে পার হয়ে যাচ্ছি, তাহলে পার হয়ে গেলাম। এই পাশে অ্যালুমিনিয়াম আছে কোথায়, ডিতে, কয়টা, একটা, তার মানে ডি, তাহলে অ্যালুমিনিয়ামের কাজ শেষ। এখন আছে কি বিতে, মানে সোডিয়াম নিয়ে আগাই, তার মানে এই পাশে আছে বি, আর সোডিয়াম আছে নাই, মানে হাতের রাইট সাইডে চলে গেলাম। তাহলে এখানে কোথায় আছে, ডিতে আছে। ঠিক আছে, এখন সোডিয়াম গেছে, এখন কি যাব, ও দিয়ে, ও কোথায় আছে, বিতে, তাহলে নিলাম বি। আর কোথাও ও আছে এই সাইডে আছে, সিতে আছে, কয়টা ও আছে, একটা, তাহলে বি প্লাস সি। এখন ওই সাইডে যাব, ওইখানে কোথায় আছে, ডিতে কয়টা আছে, অক্সিজেনের পরমাণু দুইটা, তাহলে এখানে নিব 2D। এখন যাচ্ছি হাইড্রোজেন কোথায় আছে, বিতে, তাহলে বি, আর এদিকে হাইড্রোজেন আছে সিতে আছে, তার মানে 2C, দুইটা আছে যেহেতু সির মধ্যে পানিতে, তার নাই, এদিকে আগাবো, কোথায় আছে, এখানে নাই, ডিতে নাই, কোথায় আছে, ইতে, তারপর ইতে কয়টা আছে, দুইটা, তার মানে 2E। ঠিক আছে, তাহলে আর কিছু বাদ আছে, সোডিয়াম তো নিছি, অক্সিজেনও এখান থেকে নিছি, হাইড্রোজেনও নেওয়া শেষ, তার মানে অ্যালুমিনিয়াম নেওয়া শেষ, সোডিয়াম নেওয়া শেষ, অক্সিজেন হাইড্রোজেন নেওয়া শেষ। তাহলে এখন কি করব, এখন তোমার ইচ্ছা মতো, ভাই এটা বলছে মানে এটা করতে হবে এমনটা না, তোমার ইচ্ছা মতো যে কোনো একটাকে 1 ধরে নিবা। কি বললাম, যে কোনো একটাকে 1 ধরে নিবা, তোমার যেটা ভালো লাগে, যে এটা 1 ধরবো। আমি ধরলাম যে লেট এ ইকুয়াল 1, এ যদি ইকুয়াল 1 হয়, যদি এ ইকুয়াল 1 হয় তাহলে কি হবে, এই ডি সমান 1 হবে, ডি সমান 1। এখন এই ডি সমান যদি 1 হয় তাহলে এই বিও কি হবে, 1 হবে। দেখো এই ডি এ সমান যদি 1 হয় তাহলে কি ডি সমান 1, আর ডি 1 হলে কি বিও 1। এখন কি আমরা বির মান কি পাইছি, 1, আবার ডির মান কি জানি, 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বির মান 1, আবার ডির মানও 1, তাহলে সির মানটা কি পাবো, 2 - 1, মানে সির মানও পাচ্ছি 1। তাহলে এখন দেখো বির মান কি জানি 1, আর সির মান 1, তাহলে 1 + 2, তার মানে 3, তাহলে ই এর মানটা কি পাচ্ছি, তার মানে তাহলে ই এর মান কি পাচ্ছি আমরা, 3/2। এইটুকু পাওয়া যায় না, তার মানে অলরেডি আমরা কিসের মান পাইছি, এর মান, বির মান, সির মান, ডির মান, ইর মান। এখন কি করব, কথা হচ্ছে এখন তো সব কিছু পেয়ে গেলাম, এখন কি করব, তাহলে এখন কি করব সেটাতে যাই, যে এখন আমরা কি করব। এখন হচ্ছে এই যে মানগুলা বের করছি, এই মানগুলাকে কখনো ফ্র্যাকশন রাখা যাবে না, কারণ অণুর সংখ্যা কখনো ফ্র্যাকশন মান হইতে পারবে না। এখানে তুমি কখনো লিখতে পারবে না যে 3/2 অ্যালুমিনিয়াম, এখানে সবসময় পূর্ণ সংখ্যা হইতে হবে। এই অণুগুলো সবসময় পূর্ণ সংখ্যায় বিক্রিয়া অংশগ্রহণ করে, এই অণু সংখ্যাগুলো কখনো ফ্র্যাকশন মান হবে না, মানে ভগ্নাংশ আকারে হবে না। এখানে একটা ভগ্নাংশ চলে আসে না, তার মানে এই জায়গাটা কি হয়েছে, 3/2H2 এরকম আসে না, এরকম কখনো হবে না, এটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা আনতে গেলে কি করতে হবে, সবার সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে একটা পূর্ণ সংখ্যা আসা সম্ভব, তাই না? যদি এখানে আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে এই 2 কাটা গিয়ে কি হবে, 3, এর সাথে 2 গুণ করে দিলে 2, এর সাথে গুণ করে দিলে 2, এর সাথে 2 গুণ করে দিলে 2, এর সাথে 2 গুণ করে দিলে 2, তাহলে এটা পাইলাম আমরা, সবার সাথে 2 গুণ করে দিলাম। এখন আমরা মান বসাই, তাহলে এই এর মান কত পাইছি, 2, তার মানে এখানে দিলাম 2। এই বি এর মান কত পাইছি, 2, তার মানে এখানে দিলাম 2। সি এর মান কত পাইছি, 2, তার মানে এখানে দিলাম 2।
ডি এর মান কত পাইছি 2 আর ই এর মান কত পাইছি এখানে পাইছি 3। এটা পাওয়া গেছে না, এটা পাওয়া গেছে। এখন আমাদের এই এ বি সি ডি এগুলো দরকার নাই। এখন দেখো এখন ঠিক আছে কিনা, এখানে অ্যালুমিনিয়াম কয়টা 2টা, তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, না সোডিয়াম কয়টা 2টা, এখানে সোডিয়াম আছে 2Na, সোডিয়াম আছে 2টা, হাইড্রোজেন আছে কয়টা 2OH, মানে এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2 2 4 মানে 6টা হাইড্রোজেন, তাহলে 3H2 মানে 6টা হাইড্রোজেন। অক্সিজেন কয়টা 2O মানে 2 আর এখানে 2O মানে 2 দিয়ে 4, তাহলে এখানে হচ্ছে 2O2 মানে হচ্ছে 4। এখন ঠিক আছে, এখন তাহলে আমরা এই তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন ব্যবহার করতে পারি। তার মানে এই বিক্রিয়াটা এখন সমতাপূর্ণ হয়েছে, কারণ উভয় পাশে এদের পরমাণু সংখ্যা অণুর সংখ্যা সমান। এখন পরমাণুগুলা আছে কি উভয় পাশে। জান্নাতুল নিতু, তুমি বলছো কি ইর মান তো 2 হয়, ইর মান কেমনে 2 হয় ভাইয়া? কারণ আমরা এই বি এর মান জানি কত, এটার লেখার আগে 1, তাহলে বি এর মান হচ্ছে 1 প্লাস এই সি এর মান আমরা কি জানতাম এর আগে 1, এই সি এর মান যদি 1 হয় তাহলে 2 1 পাইলাম কি 2 ই, তাহলে 2 1 2, 2 আর 1 3, তাহলে এই 3 কে যারা 2 দ্বারা ভাগ দিতে তাহলে ই এর মানটা পাবো না, তাহলে কি পাবো 3/2, তাই না? ই এর মান তোমার কেমনে 2 হয়? ঠিক আছে, ই এর মান তো 3/2 হয় ভাইয়া। না, এক্সামে তোমরা কখনো এ বি সি ডি এই ধরে আগাবা না, তোমরা রাফ পেজে এ বি সি করবা যদি একটু বিক্রিয়াটা বড় টাইপের হয়। ঠিক আছে, তাহলে রাফ পাতা এ বি সি ডি নিয়ে করবা, তাহলে যে কোনো বিক্রিয়া পৃথিবীর যত বিক্রিয়া আছে মিলে যাবে। আর পরীক্ষার খাতায় এ বি সি ডি দিয়ে লিখিও না, কারণ এই ক্যালকুলেশন এখানে দেখানোর দরকার নেই, তুমি জাস্ট এটা দাও। তোমার পরীক্ষা কি যে নিচে বিক্রিয়াটি পূর্ণ করো প্লাস সমতাকরণ করো, তার মানে তোমার এই পার্টটা দেওয়া না থাকতে পারে। ঠিক আছে, বা এইটুকু শুধু দেওয়া আছে, তোমায় বলছে এই বিক্রিয়াটা পূর্ণ করো প্লাস সমতাকরণ করো, তখন এই বিক্রিয়াটা তোমায় পূর্ণ করতে হবে, পূর্ণ করার পর সমতা করতে হবে। ঠিক আছে, তোমার এখানে লাগবে সোডিয়াম অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন, তার মানে এটা মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রতিদিন 2টা 4টা করে, বিভিন্ন গাইড বইয়ে অনেক বিক্রিয়া দেওয়া আছে, প্রতিদিন 2টা 4টা করে কি করবা প্র্যাকটিস করবা, এখানে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যদি বিক্রিয়াটা কমপ্লিট করে দেওয়া থাকে তাহলে তো মাশাআল্লাহ বেঁচে গেলাম, জাস্ট খালি সমতা করব। যদি বিক্রিয়াটা কমপ্লিট করা না থাকে, ইনকমপ্লিট থাকে, তাহলে বিক্রিয়াটা তোমায় আগে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর তোমায় সমতাকরণ পদ্ধতিতে নিয়ে আসতে হবে। দেখো, এরপরে তোমার একটা নিজেদের পড়ার জন্য হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে তোমার কি, এটা পড়ে নিবা তোমরা যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ। এটা কি থাকলো হোমওয়ার্ক, যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ, মানে কি কিভাবে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে পারে। তার মানে 2টা মৌলকে এক জায়গায় রাখলেই যে বিক্রিয়া হবে এমনটা নয়। কিছু কিছু মৌল আছে যদি আমরা একদিন পৃথিবীর শেষ পর্যন্ত যদি রাখে দিই, এদের মাঝে কোনো বিক্রিয়াই হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, কি উপায় অবলম্বন করলে এদের মাঝে বিক্রিয়া হবে, আমরা তো খুব ভালো জানি যে কেমনে কি অ্যাপ্লাই করলে কেমনে কি হয়। ঠিক আছে, ওইদিকে না যাই। ঠিক আছে, যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের কি উপায় হতে পারে, একটা হতে পারে চাপ, যে 2টা এমন কিছু মৌল আছে এদেরকে এক জায়গায় রাখলে যদি আমরা চাপ দেই বা আঘাত দেই তাহলে বিক্রিয়া হবে। এমন কিছু কিছু মৌল আছে এদেরকে যদি আমরা দ্রবণে নিয়ে যাই, জলীয় দ্রবণ দিই তাহলে হবে। এদের কাছে যদি শব্দ কম্পন করি তাহলে হবে। এখানে বিদ্যুতের সাহায্য হইতে পারে, আলোতে হইতে পারে, আবার অন্ধকারে হবে না, এরকম অনেক উপায় আছে। ঠিক আছে, এই উপায়গুলো একটু পড়ে নিবা। আমি এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট লিখবো, দেখি কতদূর আগাইতে পারি। ঠিক আছে, আমরা এখন পড়বো হচ্ছে প্রভাবক। প্রভাবক মানে হচ্ছে সহায়ক, যাদের মাধ্যমে কমপ্লিট হয়। ঠিক আছে, যে কোনো ব্যাপারে যে কোনো কাজে গেলে কারো না কারো সহযোগিতা লাগেই। ঠিক আছে, সেটা তুমি যে কোনো কাজে হইতে পারে। ঠিক আছে, নিজে করতে গেলে একটু সময় লাগবে, হয়তো অনেক দিন ঘোরা লাগবে, অনেক কিছু ভাবেই করা লাগবে, কিন্তু কেউ যদি একটু খোঁচা দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, জাস্ট খালি ভালো ভালো গুণগুলো আলোচনা করলেই হবে। এখন কথা আছে, তাহলে প্রভাবক কি? প্রভাবক হচ্ছে মানে একটা বিক্রিয়া যে সম্পন্ন হবে, এই বিক্রিয়াটাকে যদি আমরা দ্রুত গতিতে করতে চাই বা স্লো মোশনে বা কম গতিতে করতে চাই,
তাহলে কিছু কিছু জিনিস আছে এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, যেটা হওয়ার কথা ছিল 10 মিনিটে কমপ্লিট, ওটা আমাদের 5 মিনিটে হবে বা 2 মিনিটে হবে, মানে খুব তাড়াতাড়ি হবে। এখন কথা হচ্ছে তাহলে প্রভাবকটা কি? প্রভাবকটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করে। যেটা হ্রাস করে তার মানে এটা কি ঋণাত্মক প্রভাবক, আর যেটা মনে করে এবার বাড়িয়ে দেয় তার মানে এটা ধনাত্মক প্রভাবক। তাহলে আমরা প্রভাবকের সংজ্ঞাটা কি বলবো? প্রভাবকের সংজ্ঞা আমরা তাকেই বলবো যে বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় সংস্পর্শ থেকে বিক্রিয়ার গতি হ্রাস করে বা বৃদ্ধি করে তাকে আমরা প্রভাবক বলবো। আর প্রভাবক কি হবে? এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তার মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপন্ন যা হওয়ার কথা ছিল তাই উৎপন্ন হবে, এ শুধু খালি স্পিডটা বাড়া কমা করবে, এ কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে কি, কথা হচ্ছে এখনো কথা হয়নি। তাহলে এই প্রভাবক কি করবে? গতি, রাসায়নিক বিক্রিয়ার গতি কি করবে? প্লাস মাইনাস করবে, মানে হ্রাস বৃদ্ধি করবে, কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এ যা ছিল তাই থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে এই প্রভাবকের মধ্যে আছে 4 প্রকার, মানে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, অটো, আর হচ্ছে আবিষ্ট। তাহলে কি হচ্ছে? ধনাত্মক প্রভাবক আছে, আবার কি আছে? ঋণাত্মক প্রভাবক আছে, অটো প্রভাবক আছে, আবিষ্ট প্রভাবক আছে। ঠিক আছে, তাহলে এই ধনাত্মক প্রভাবক আমরা কাকে বলবো? যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, যারা বিক্রিয়ার গতিকে স্পিড বাড়িয়ে দেয়, তাদেরকে আমরা কি বলবো? ধনাত্মক প্রভাবক বলবো। যারা বলতেছে যে ভাই রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণে আরো এক্সাম্পল দেন, এক্সাম্পল দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু আমি এই কোর্সটা কমপ্লিট করতে পারবো না। এই প্রভাবক দিয়ে গেলে লাস্ট শেষ পর্যন্ত আমার কমপ্লিট হবে না। ঠিক আছে, ওই যেইভাবে বলছি ওইভাবে আগাবা, তাহলে আশা করি সব বিক্রিয়া মিলে যাবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কোচিংয়ে যে কোনো ভাইকে নক করলে হবে। ঠিক আছে, এটা যে কেউ সলভ দিতে পারবে। ঠিক আছে, না হলে এমনিতেও আমার ইনবক্সে ই করতে পারো যে ভাই এই বিক্রিয়াটা বুঝি না, ইনবক্সে দিলে আশা করি সলভ পাবা। ঠিক আছে, কিন্তু আশা করি পারবা, তোমরা ওইভাবে সামনে আগাইলে পারবা, কারণ ধরে ধরে আগাবো। ঠিক আছে, এখন আমরা এটা বুঝি আপাতত যে ধনাত্মক প্রভাবকটা কি। তাহলে ধনাত্মক প্রভাবক আমরা কাকে বলবো? যে প্রভাবক রাসায়নিক গতি বৃদ্ধি করে, যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাকে তাহলে আমরা কি বলবো? তাকে বলবো আমরা হচ্ছে ধনাত্মক প্রভাবক। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে এই এক্সাম্পল দিলে গেলে এর যদি একটা এক্সাম্পল দেই তাহলে হচ্ছে 2KClO3, মানে পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙালে আমরা পাই পটাশিয়াম ক্লোরাইড 2KCl3 না, তাহলে একে ভাঙালে আমরা কি পাবো? 2KCl3 না রে, 2KClO3, তাই তো বলি। তাহলে এখানে পাবো 3O2। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন পাবো। তাহলে এই পটাশিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা এইটা করতে চাই তাহলে এটা তো হবে, মানে একটু সময় লাগবে। যদি একে আমরা তাড়াতাড়ি করতে চাই, তাহলে যদি আমরা একে একটু দ্রুত গতিতে করতে চাই, তাহলে যদি আমরা এখানে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হবে? একটু দ্রুত হবে। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা এখানে কি একটা ধনাত্মক প্রভাবক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। তাহলে এরকম অনেক ধনাত্মক প্রভাবক আছে যেগুলো ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক এগুলো হচ্ছে আয়রন, পিটি, আয়রন, প্লাটিনাম, নিকেল, নিকেল আছে, ভ্যানাডিয়াম পন্টা অক্সাইড আছে, আয়রন তো বললাম, আবার এটা আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে কি পজিটিভ, ধনাত্মক প্রভাবক, মানে পজিটিভ। এগুলো হচ্ছে ধনাত্মক প্রভাব। ধনাত্মক প্রভাব কি হবে? রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিবে। ঠিক আছে, তারপরে তাহলে আমরা কি যাব? ঋণাত্মক প্রভাবক। তাহলে ঋণাত্মক প্রভাবক কি হবে? বিক্রিয়ার গতিকে হ্রাস করে দিবে। তাহলে এরকম আছে, যদি আমরা করি যে
পানি কে দিদি, তাহলে ঋণাত্মক প্রভাবকের একটা এক্সাম্পল বলে দেখি। এরকম হয় যে পানি 2H2O2 হাইড্রোজেন পার অক্সাইড কেজি, তাহলে পানি পাবো প্লাস 2H2O প্লাস H2 না, পানি পাইছি তো 2H2O প্লাস O2। ঠিক আছে, যদি হাইড্রোজেন পার অক্সাইড দেই, হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আমরা এই পানি আর অক্সিজেন পাবো। যদি এখানে কোনো ক্রমে আমরা H3PO4 মানে ফসফরিক অ্যাসিড যাকে বলে H3PO4 এইটা ব্যবহার করি, তাহলে হচ্ছে কী হবে, রাসায়নিক বিক্রিয়ার গতিটা হ্রাস পাবে, যেটুকু সময়ের ভিতর হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, এরকম ঋণাত্মক প্রভাবক আছে, তার মানে এই ঋণাত্মক প্রভাবক আছে কিছু প্রভাবক। ঋণাত্মক প্রভাবগুলো হচ্ছে এই যেটা দিলাম H3PO4, আবার হচ্ছে ইথানল, আবার হচ্ছে গ্লিসারিন। ঠিক আছে, আবার আছে অ্যালকোহলও আছে। ঠিক আছে, এই ধনাত্মক ঋণাত্মকটা একটু ভালো করে পড়বা, আর অটো আবিষ্টটা জাস্ট নাম মনে রাখলে হবে। ঠিক আছে, সাথে কি করবা, এই ধনাত্মক ঋণাত্মক বলবা, MCQ আকারে আসতে পারে, বলবে কি নিচের কোনটি ধনাত্মক প্রভাবক। তখন তোমার যদি জানা থাকে তাহলে তো এমনিতে হয়ে গেল, বলবে কি নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক। এর পাশাপাশি একটু দেখে নিবা যে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। প্রভাবক সহায়ক হচ্ছে কি প্রভাবকের, তাহলে প্রভাবক সহায়ক হচ্ছে কি প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করবে, আর প্রভাবক বিষ হচ্ছে কি প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা নষ্ট করবে। ঠিক আছে, ক্লাস খুব একবারে শেষের দিকে, তাহলে জাস্ট লাস্ট একটা কথা বলে নিই। এই হোমওয়ার্ক দিছিলাম কি যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ, তাহলে আরেকটা হোমওয়ার্ক থাকবে, আরেকটা হচ্ছে হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এটা একটু কষ্ট করে পড়ে নিবা। ঠিক আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট, চাইলে লিখে নিতে পারো, আমি লিখে দিচ্ছি। এইটার সাথে এটা হোমওয়ার্ক যদি 1 ধরো, তাহলে এটা হচ্ছে 2 পড়বা যে প্রভাবকের ব্যবহার, প্রভাবকের ব্যবহার কোথায়, শিল্পক্ষেত্রে। কি পড়বা, শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার, মানে প্রভাবকের ব্যবহার শিল্পক্ষেত্রে। একটু উল্টা করে লিখছি যে প্রভাবকের ব্যবহার শিল্পক্ষেত্রে। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা। আর হচ্ছে কি পড়ছি যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ একটু পড়ে নিবা। আর হচ্ছে এই প্রভাবকের ব্যবহার শিল্পক্ষেত্রে, প্রভাবকের ব্যবহার মানে কি কোথায় ব্যবহার করা হয়, এটা অনেক। তোমাকে বলবে কি প্রশ্ন এরকম হইতে পারে যে প্রভাবক কি এবং কত প্রকার, এবং শিল্পক্ষেত্রে প্রভাবকের লিখো। এটা যদি প্রশ্ন দেয় তাহলে 8 মার্কসের জন্য দিবে। আর যদি এর থেকে কম দেয় বলবে কি প্রভাবক কাকে বলে, কত প্রকার, এক্সাম্পল দিবে। ঠিক আছে, তাহলে অনেক কষ্ট দিছি। ঠিক আছে, লাস্ট 3টা চ্যাপ্টার আমি পড়াইলাম, যেটা হচ্ছে তোমার অ্যাসিড, ক্ষার, লবণ, রাসায়নিক বন্ধন, হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং সমতাকরণ। ঠিক আছে, এই 3 চ্যাপ্টারের মধ্যে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো, নাহলে ইনবক্সে নক করতে পারো, নাহলে ভাইদের নক করলে যেহেতু সলভ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো 2 মিনিটের মধ্যে। তাহলে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। জানি না সামনে দেখা হবে কিনা, সামনে নতুন পার্ট যদি আসে হয়তো নতুন কোনো ভাইকে পেতে পারো, আর যদি আমাকে পাও তাহলে তো ব্যাড লাক। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।